আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় ডিফারেন্সিয়েশন নিয়ে। চলো শুরু করা যাক। আমরা পূর্ববর্তী লেকচারে কি দেখেছিলাম? পূর্ববর্তী লেকচারে আমরা লাহসপিটাল রুল নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে differentiation and derivative। আচ্ছা, ডিফারেন্সিয়েশন মানে কি বলি আমরা? ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ, যেটা আমাদের আজকে আমাদের যে চ্যাপ্টারের নামটাই হচ্ছে অন্তরীকরণ। আর ডেরিভেটিভ মানে হচ্ছে অন্তরজ, ডেরিভেটিভ মানে হচ্ছে অন্তরজ। এখন তোমাদের যে বিষয়টা বোঝা দরকার সেটা হচ্ছে এই যে অন্তরীকরণ এবং অন্তরজ, এই দুটার মধ্যে ভৌত সম্পর্কটা কিরকম। খেয়াল করো, ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে, একটা প্রসেস। আর অন্তরজ যেটা, সেটা হচ্ছে আসলে একটা ফল, মানে একটা আউটপুট। তার মানে হচ্ছে, ধরলাম আমার কাছে যদি কোনো একটা প্রবলেম থাকে, প্রবলেমটা সলভ করার জন্য যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাব সেই প্রসেসটাকে আমরা বলছি অন্তরীকরণ। তার মানে যে এই চ্যাপ্টারে যত প্রবলেম আমরা সলভ করব সেটা যেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে অন্তরীকরণ, এবং আমার কাছে যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা হচ্ছে আসলে ডেরিভেটিভ। বুঝতে পারলাম? তার মানে হচ্ছে আমার অন্তরীকরণের মধ্য দিয়ে, এই প্রসেসটার মধ্য দিয়ে যে আউটপুটটা বের হবে, যে ফলটা আমার বের হবে, সেই ফলটা হচ্ছে কি? ডেরিভেটিভ বা অন্তরজ। বুঝতে পারলাম? এবং যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা প্রবলেমটা সলভ করব সেই প্রবলেমটাকে বলা হচ্ছে প্রবলেম সলভিং মেথডটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, একটু যদি আমরা বুঝি তাহলে ডিফারেন্সিয়েশনের একটা সংজ্ঞা আমরা তাহলে দাঁড় করাতে পারি। সেটা হচ্ছে এরকম যে the process in which we determine the rate of change, পরিবর্তনের হার, rate of change of fx, অর্থাৎ একটা ফাংশন যদি দেয়া থাকে, ওই ফাংশনের পরিবর্তন কোন একটা পার্টিকুলার ফিক্স পয়েন্টে আমরা রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হারটা নির্ণয় করি যেই প্রসেসের মাধ্যমে উইথ রেসপেক্ট টু x, that is called differentiation। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমার কাছে যদি একটা ফাংশন f of x দেয়া থাকে, ওই ফাংশনের দেখতে পাচ্ছি চলকটা কি x, তাহলে x এর মানের পরিবর্তনের কারণে, ক্ষুদ্র হোক কিংবা বৃহৎ হোক, x এর মানের পরিবর্তনের কারণে আমার f of x ফাংশনটা কি রকম আচরণ করছে তার হার, অর্থাৎ x এর পরিবর্তনের কারণে f of x এর পরিবর্তনের হারটাই হচ্ছে আসলে আমার ডিফারেন্সিয়েশন। বুঝতে পারলাম? ধরলাম এক্সটা। এই ব্যাপারটাকে বোঝার জন্য আমরা কি করব? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ঠিক আছে, অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি যে আমি যে লাইনটা বলেছি, ডিফারেন্সিয়েশনে যে সংখ্যাটা দিয়েছি, সেটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা প্যাটার্নের মাধ্যমে ব্যাপারটাকে আরো ক্লিয়ারলি বোঝাবো। প্রথমে কি করছি? আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসকে ডিনোট করে নিলাম। তাহলে অবশ্যই এটা মূল বিন্দু। ধরে নিলাম আমার কাছে যে ফাংশনটা দেয়া আছে সেটা হচ্ছে এই f of x। এই ফাংশনের উপরে ধরে নিলাম যে একটা ফিক্সড পয়েন্ট আছে, যেটাকে আমরা p দ্বারা ডিনোট করছি, এবং p বিন্দুর স্থানাঙ্কটাকে ধরে নিলাম x, y। ঠিক আছে? তাহলে আমরা এরকম বলতে পারি y ইকুয়াল টু যে ফাংশনটা দেয়া আছে সেটা হচ্ছে f of x। এখন আমরা p বিন্দু থেকে জাস্ট কিছু একটা অল্প ক্ষুদ্র একটা নির্দিষ্ট দূরত্বে
আরেকটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে ধরে নিলাম কিউ। এখন তাহলে যে কথাটা বলবো সেটা হচ্ছে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এটার মানে কি, আমরা যদি সরলরেখার চ্যাপ্টারটা যদি তোমরা ফলো করে থাকো তাহলে তোমরা এটা একটু খুব ইজিলি বলে ফেলতে পারবা। এখানে এক্স কমা ওয়াই বলতে বোঝানো হচ্ছে এই যে এক্স, এক্স মানে হচ্ছে এক্স মানে হচ্ছে কি, এক্স মানে হচ্ছে ওই যে পয়েন্টটা আছে সেটা ওয়াই অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্সে অবস্থান করছে এবং পি বিন্দুটা এক্স অ্যাক্সিস থেকে ওয়াই দূরত্বে অবস্থান করছে, মানে ভার্টিক্যাল ডিসটেন্স পি বিন্দুর এক্স অ্যাক্সিস থেকে ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে ওয়াই এবং পি বিন্দুর ওয়াই অ্যাক্সিস থেকে হরাইজন্টাল ডিসটেন্স যেটা সেটা হচ্ছে কি এক্স। বুঝতে পারলাম? এখন যে কিউ যেটা নতুন বিন্দু আমরা বিবেচনা করেছি, ধরলাম কিউ বিন্দুটা পি বিন্দু থেকে ডেল একক এক্স অ্যাক্সিস বরাবর ডেল একক দূরত্বে অবস্থান করে ডেল এক্স পরিমাণ দূরত্বে অবস্থান করছে এবং কিউ বিন্দুটা, এই যে কিউ বিন্দুটা বলছি সেটা সেটা পি বিন্দু থেকে ডেল ওয়াই পরিমাণ কি হচ্ছে ভার্টিক্যালি উপরে আছে। বুঝতে পারলাম? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পি বিন্দুটা যদি এখানে হয় এক্স কমা ওয়াই, তাহলে ধরলাম কিউ বিন্দুটা হচ্ছে এখানে, তাহলে আমরা কি বলছি, কিউ বিন্দুটা পি বিন্দু থেকে ডেল এক্স পরিমাণ হরাইজন্টালি দূরে আছে এবং ডেল ওয়াই পরিমাণ ভার্টিক্যালি উপরে আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে কিউ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। বুঝতে পারলাম? তার মানে আমরা এখানে বলতে পারি যদি আমার ফাংশন যেটা y ইকুয়াল টু f অফ x দেয়া আছে, ওই ফাংশনে যদি x এর মানটা যদি ডেল x পরিমাণ বাড়ায় তাহলে আমার y এর ক্ষেত্রেও কি হবে, ডেল y পরিমাণ ফাংশনটা সামনে আগাবে। বুঝতে পারলাম? তাহলে একটুক যদি আমরা বুঝি তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, প্রথমে যে কাজটা করছিলাম যে অন্তরজ আর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিফারেন্সিয়েশন আর ডেরিভেটিভ, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। সো আমরা এখানে দুইটা প্রসেসের মধ্যে দিয়ে দেখাবো যে এই দুটা ব্যাপার অর্থাৎ অন্তরজ এবং ডিফারেন্সিয়েশন কিভাবে পারস্পরিক সম্পর্কযুক্ত। তাহলে কি রকম, প্রথমে আমরা করব যে কাজটা সেটা হচ্ছে এই যে y ইকুয়াল টু f অফ x ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করছি, ওই ফাংশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যদি ডেল x যদি ডেল x পরিমাণ বাড়ে আমার y টু ডেল y পরিমাণ বাড়ছে। আমরা এই ফাংশনটার ক্ষেত্রে y এর, তোমরা দেখো যে ফাংশনটা আছে y এ পরিবর্তনটা আমরা মেজার করব x এর সাপেক্ষে। তার মানে কি, উইথ রেসপেক্ট টু x আমরা y এ পরিবর্তনটা মেজার করব উইথ রেসপেক্ট টু x। তাহলে দেখো যদি আমরা এখন পরিবর্তনের হার বের করি তাহলে কি রকম আসবে, দেখো পরিবর্তনটা তোমরা দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দেখতে পাচ্ছি x প্লাস ডেল x, তার মানে হচ্ছে আমার পরবর্তীতে f অফ x এর যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে কি x প্লাস ডেল x এবং পূর্ববর্তীতে x এর যে ভ্যালুটা ছিল সেটা কি ছিল x। একই ভাবে আমরা দেখছি প্রথমে y এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে y এবং পরবর্তীতে ডেল y পরিমাণ বাড়ার কারণে আমার ফাংশনটা কি চলে এসেছে, ফাংশনটা চলে এসেছে y প্লাস ডেল y, অর্থাৎ চেঞ্জ হয়েছে ডেল y পরিমাণ ফাংশনটা উপরে চলে এসেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা কি করি, যদি আমরা পরিবর্তনের হারটা বের করি তাহলে কিরকম আসে, আমরা কি দেখেছিলাম ডেল y বাই ডেল x, মনে পড়ে? তাহলে ডেল y যদি দেখি y প্লাস ডেল y, দেখো প্রথম হচ্ছে কি আমার দেখতে পাচ্ছি ফাংশনটা কোন অংশে চলে এসেছে y প্লাস ডেল y এবং পূর্বে কত ছিল y, তাহলে পরিবর্তনটা কত y প্লাস ডেল y মাইনাস y না পরিবর্তন, মানে অর্থাৎ ডেল ওয়াইটা হচ্ছে আমার পরিবর্তন। একই ভাবে তাহলে তোমরা বলো x অ্যাক্সিসে তাহলে পরিবর্তন কি রকম হচ্ছে, পরবর্তীতে কি দেখতে পাচ্ছি x প্লাস ডেল x এবং পূর্বে কত ছিল x, তাহলে আমার পরিবর্তনটা কি চলে আসলো, উপরে আসলো ডেল y আর নিচে চলে আসলো কি ডেল x। তোমরা বলো এটা কি পরিবর্তনের হার নয়? এটা কিন্তু আসলে পরিবর্তনের হার। বুঝতে পারলাম? একক সময় যে পরিমাণ পরিবর্তন। ঠিক আছে, এখান থেকে আমরা তাহলে পরিবর্তনের হারটা বুঝতে পারলাম, সেটা কত আসলো ডেল y বাই ডেল x। এই জায়গায় তাহলে এটাকে আরেকটু ভাবে যদি আরেকভাবে আমরা লিখতে পারি সেটা হচ্ছে কিরকম, দেখো উপরে লেখা যায় f অফ x প্লাস ডেল x মাইনাস f অফ x।
এভাবে লিখতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি আমার যে ফাংশনটা দেয়া ছিল y = f of x, ঠিক আছে? তাহলে f of x কে আমরা কি লিখতে পারি? y লিখতে পারি। এই যে y লিখেছি, y এর জায়গায় f of x লিখেছি। একইভাবে y + del y এর জায়গায় আমরা কি লিখতে পারি? f of x + del x, এইটাই লিখেছি, ঠিক আছে? উপরে লিখলাম। তাহলে নিচে কি লেখা যায়? নিচে একইভাবে যেটা ছিল সেটাই x + del y, x + del x, এটা সরি x + del x, x + del x মানে কি? x + del x, x + del x - x, এভাবে লেখা যায় না? তাহলে শেষ পর্যন্ত আমার পরিবর্তনের যে রেট অফ চেঞ্জটা আমার কি চলে আসলো? del y / del x, ঠিক আছে? রেট অফ চেঞ্জটা আসলো আমার del y / del x। এখন রেট অফ চেঞ্জ del y / del x আমরা তো দেখলাম, এটা সমান আমরা কি লিখছি? f of x + del x minus f of x divided by del x, এরকম না? এরকম আসলো। এটা হচ্ছে কি? রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার। এখন দেখো পরিবর্তনের হার বলতে এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে x এর ক্ষুদ্রতর পরিবর্তনের জন্য y এ কি পরিমাণ পরিবর্তন হচ্ছে। বুঝতে পারলাম? রেট অফ চেঞ্জ মানে কি বোঝাচ্ছি? তাহলে কি দেখতে পেলাম? x এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য y এ কি পরিবর্তন, মানে অর্থাৎ আমার ফাংশনটাতে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে এই যে del x মানে কি ছিল? ক্ষুদ্র একটা পরিবর্তন ছিল না? তাহলে আমরা যদি এই যে del x অর্থাৎ ক্ষুদ্র পরিবর্তন যেটা, এই del x এর পরিমাণ মানে কি? del x টাকে যদি আরো ক্ষুদ্র করি, অর্থাৎ এটাকে যদি আমি আরো ক্ষুদ্র বিবেচনা করি, তাহলে আমরা কি বলতে পারি? del x tends to 0, ঠিক আছে? সবচেয়ে ক্ষুদ্র কি? del x tends to 0। তাহলে del x tends to 0 মানে কি? আমি আসলে এই জায়গায় আমি যদি এই যে দেখতে পাচ্ছি রেট অফ চেঞ্জ, এই দুপাশে যদি আমি লিমিট নিই, তাহলে আমি কি বলতে পারি? লিমিট del x যদি tends to 0 হয়, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি del y divided by del x, ঠিক আছে? এটা লিখতে পারি। এরকম ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লিমিট del x tends to 0 f of x plus del x minus f of x divided by del x, এরকম লিখতে পারি না? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? লিমিট del x tends to 0 এর জন্য del y by del x, এটা মানে কি বোঝাচ্ছি? রেট অফ চেঞ্জটা আমরা কি জানি? রেট অফ চেঞ্জ মানে আমরা কি বলছিলাম? এখন আমরা del x এর ক্ষুদ্র পরিবর্তন বলছিলাম। এখন del x tends to 0 মানে কি? এটা ক্ষুদ্র যে x এর ভ্যালুটা, del x এর যে ভ্যালুটা সেটা অনেক বেশি 0 কাছাকাছি, বুঝতে পারছি? del x tends to 0 মানে কি? x এর ভ্যালুটা 0 এর চেয়ে সামান্য বেশি অথবা সামান্য কম, মানে হচ্ছে 0 এর একদম কাছাকাছি। তার মানে আমার এই যে পরিবর্তনের হারটা বের করছি সেটা আরো সূক্ষ্ম হচ্ছে না? তাহলে আরো সূক্ষ্ম হচ্ছে। তাহলে দেখো আমি যদি লিমিটের যে ভ্যালুটা দেখতে পাচ্ছি del x tends to 0 del y by del x is equal to কি আসে? তাহলে লিমিট del x tends to 0 f of x plus del x minus f of x divided by del x। এখানে খেয়াল করো, একটা লিমিটের ভ্যালু পাচ্ছি না আমি। এই যে একটা লিমিটের একটা ফাংশন দেখতে পাচ্ছি, এই ফাংশনটাতে আমি যদি সলভ করি, ঠিক আছে? তাহলে হইতে পারে এই লিমিটের প্রবলেমে আমার যে মানটা আসবে সেটা ডিটারমাইন, তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট মান আসতে পারে। আবার এমন হতে পারে এটা নির্দিষ্ট মান নাও আসতে পারে। বুঝতে পারলাম? এখন তাহলে এইটুকু পর্যন্ত আমরা রাখি যে এই অংশটা যেটা কি পেলাম? লিমিট del x tends to 0 del y by del x is equal to এরকম একটা লাইন আসলো, ঠিক আছে? এই লাইনটাকে তাহলে এইভাবে রাখলাম, যে যেরকমই আসছে সেরকম রাখলাম। এখন এই অংশটা দেখার পর আমরা আরেকটা বিষয় দেখি। আমরা এখানে কি নিয়েছিলাম? প্রথমে p একটা বিন্দু নিয়েছিলাম, q আরেকটা বিন্দু নিয়েছিলাম, ঠিক আছে? q একটা বিন্দু নিয়েছিলাম না? আমরা কি চাইলে এই জায়গায় pq সরলরেখা একটা টানতে পারি না? যদি খুব কাছাকাছি দুটো বিন্দু হয় তাহলে একটা pq সরলরেখা টানতে পারি। দেখো এটা হচ্ছে আমার সেই pq সরলরেখা। ধরলাম যে pq সরলরেখাটা আছে সেটা x অ্যাক্সিসের সাথে থিটা কোণ তৈরি করেছে, ঠিক আছে? থিটা কোণ তৈরি করেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এই জায়গায় থিটা, আমরা কি চাইলে pq যে সরলরেখাটা আছে pq সরলরেখার ঢাল বের করতে পারি? pq যে সরলরেখাটা আছে সেটা আমরা ঢাল বের করতে পারি না? ঢালটা আমরা কি দেখেছিলাম? ঢাল সমান আমরা জানি কি? del y divided by del x, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা p বিন্দুর স্থানাঙ্কটাও জানি, q বিন্দুর স্থানাঙ্কটাও জানি। তাহলে del y যদি আমরা বের করি তাহলে del y সমান কি আসবে? del y সমান আসবে, খেয়াল করো, q বিন্দুর স্থানাঙ্কটা, p বিন্দুর স্থানাঙ্ক কি ছিল? x, y, আর q বিন্দুর স্থানাঙ্ক ছিল
x প্লাস ডেল এক্স কমা কমা y প্লাস ডেল ওয়াই। মনে পড়ে? তাহলে এই জায়গায় যদি পরিবর্তনটা বের করি তাহলে কি আসবে? ডেল ওয়াই, তার মানে হচ্ছে y এ পরিবর্তন, অর্থাৎ কুটিতে পরিবর্তন। কুটিতে পরিবর্তন বলতে কি আসে? y প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই। তার মানে কি উপরে কি চলে আসে? ডেল ওয়াই না? আর নিচে কি আসে? ডেল এক্স না? বুঝতে পারলাম? নিচে ডেল এক্সই থাকে, এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স, তার মানে কি? ডেল এক্স। বুঝতে পারলাম? তাহলে পিকিউ যে সরলরেখার ঢাল সেটা তোমরা একটু কোনো কিছু কি রিলেট করতে পারো? দেখো আমরা যখন y এর পরিবর্তন x এর সাপেক্ষে অর্থাৎ রেট অফ চেঞ্জ যখন বের করছিলাম তখন কি দেখেছিলাম? রেট অফ চেঞ্জ সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। একইভাবে এখন যখন আমরা পিকিউ সরলরেখার ঢাল বের করছি তখনও আমরা দেখতে পাচ্ছি ঢালের মানটা কত চলে আসে? ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে কি আসে? আচ্ছা, তার মানে কি আসে সেটা একটু পরে বলবো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যদি কিউ বিন্দুটাকে কি দেখতে পাচ্ছি? কিউ বিন্দুটাকে যদি পি বিন্দুর দিকে ধাবিত করি, তার মানে পি বিন্দুটা যদি কিউ বিন্দুটা যদি পি বিন্দুর খুব কাছাকাছি চলে আসে, ঠিক আছে? এমনিতেই আমরা যখন প্রথমে বলেছিলাম যে কিউ বিন্দুটা পি এর খুব কাছাকাছি, যদি আরো কাছাকাছি আনি তাহলে কিরকম হবে বলো তো? যদি খুব কাছাকাছি আনি একসময় তোমরা দেখো তাহলে হচ্ছে যে সরলরেখাটা পিকিউ সরলরেখাটা একসময় পি বিন্দুতে স্পর্শক হয়ে যাবে না? এটা এখন বুঝতে পারছি? কারণ যতই কিউ বিন্দু পি বিন্দুর দিকে ধাবিত হচ্ছে একসময় কিউ বিন্দুটা পি বিন্দুর উপরে তো আপতিত হবে। যখন কিউ বিন্দু পি বিন্দুর উপর আপতিত হবে তখন আমার কি তাহলে তখন আমরা কি বলতে পারবো? একমাত্র ওই যে সরলরেখাটা আমরা টানছি ওটা পি বিন্দুটা আসলে স্পর্শকের মতো আচরণ করবে না, ঠিক আছে কিনা? তখন সেই যে সরলরেখাটা আঁকবো সেটা আসলে পি বিন্দুতে স্পর্শকের মতো আচরণ করবে। তাহলে যখন পি বিন্দুতে স্পর্শকের মতো আচরণ করছে তখন আমার যে সরলরেখাটা পেলাম সেটা ধরলাম এটা, এবং এই সরলরেখাটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা 1 কোণ তৈরি করেছে, ধরে নিলাম। কি বলছি? থিটা 1 কোণ তৈরি করেছে। এখন যদি থিটা 1 কোণ তৈরি করে আমরা এখান থেকে কি দেখতে পেয়েছিলাম? ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে? পিকিউ সরলরেখার ঢাল। তাহলে পিকিউ সরলরেখার যে ঢালটা বের করেছিলাম সেটাকে যদি আরেকটু ইলাবোরেট করে লিখি, খেয়াল করো। ডেল ওয়াই বলতে কি বুঝেছিলাম? ওয়াই প্লাস ডেল ওয়াই, অর্থাৎ এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এভাবে লিখতে পারি ফাংশনটাকে, যেটা পিকিউ রেখার ঢাল যেটা বের করেছিলাম, ঠিক আছে? এই জায়গায় এইটুকু লিখলাম। এখন দেখতে পাচ্ছি পিকিউ নতুন একটা সরলরেখা পেলাম, একটা নতুন যে পি বিন্দুতে একটা স্পর্শক রেখা পেলাম। এখন সেই স্পর্শকটা কি করছিল? থিটা 1 কোণ তৈরি করেছে, সেটা তো আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যদি এখন এই যে পিকিউ রেখার ঢাল যেটা বের করেছিলাম ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে? এখন দেখো যে পিকিউ রেখাটা ছিল সেটা কি দেখেছিলাম? থিটা কোণ তৈরি করেছে। আমরা কি জানি ঢাল মানে কি? ট্যান থিটা না? মনে পড়ে? ঢাল মানে ট্যান থিটা ছিল। সো এখন যদি তাহলে এই যে লাইনটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো, আলাদা করে যদি নিয়ে আসি, ট্যান থিটা সমান কি লেখা যায়? এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এরকম ছিল না? এখন যদি এই যে লাইনটা পেলাম এখানে যদি আমি উভয়পক্ষে যদি লিমিট নিই তাহলে কি আসবে বলো তো? লিমিট ধরলাম যে থিটা টেন্ডস টু 0 এর জন্য tan থিটা, আর এই পাশে কি আসবে? লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 এর জন্য f অফ x প্লাস ডেল এক্স মাইনাস f অফ x ডিভাইডেড বাই ডেল এক্স। এটা তো বুঝতে পেরেছো, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি tan থিটার মধ্যে চলকটা হচ্ছে থিটা, সেই জন্য আমরা tan থিটা টেন্ডস টু 0 দিয়েছি, ঠিক আছে? আর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি চলকটা হচ্ছে ডেল এক্স, এর জন্য ডেল এক্স টেন্ডস টু 0 দিয়েছি, ঠিক আছে? ডেল এক্স টেন্ডস টু 0 এর জন্য আমি উভয়পক্ষে লিমিট নিয়েছি। এখন তাহলে এই ক্ষেত্রে যদি আমি লিমিটটা যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে পি বিন্দুতে যদি আমরা ঢাল বের করছি তখন পি বিন্দুতে যখন আমরা একটা স্পর্শক বের করেছিলাম সেটা দেখতে পেয়েছিলাম থিটা 1 কোণ তৈরি করেছে, ঠিক আছে? এবং পূর্ববর্তী যে পিকিউ রেখা ছিল সেটা থিটা কোণ তৈরি করেছে। এখন তোমরা বলো যখন থিটা কোণ তৈরি করেছে তখন আমার ঢালের যে মানটা ছিল সেটা tan থিটা ছিল, এবং যখন পি বিন্দুতে স্পর্শক টানলাম সেই স্পর্শকটা থিটা 1 কোণ তৈরি করেছে, তাহলে ওই অবস্থায় আমার যে ঢালের মানটা হবে ঢালটা কি চলে আসবে? tan থিটা 1 হবে না? তার মানে তোমরা কি একটু বুঝতে পেরেছো? তোমরা যদি একটু ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমরা একটু বুঝে যাওয়ার কথা অলরেডি। আমরা কোন একটা পয়েন্টে যদি
কোন একটা ফিক্সড সরলরেখা কিংবা কোন একটা রেখার যদি আমরা ঢাল বের করি, সেটা আসলে সেটার সাথে আমরা চাইলে রেট অফ চেঞ্জ যেটা অর্থাৎ y এর পরিবর্তন উইথ রেসপেক্ট টু x তার সাথে যদি তুলনা করি, অর্থাৎ রেট অফ চেঞ্জ যদি তুলনা করি, আসলে দুটা জিনিসে কি একই জিনিসকে ডিনোট করে। দেখতে পাচ্ছ, এটা তোমরা যদি দুটো ইকুয়েশন আমরা বের করেছি তার দিকে তাকালেও বুঝার কথা। বুঝতে পারলাম? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, tan θ 1 সমান লিখতে পারি লিমিট del x টেন্ডস টু 0 এর জন্য f of x plus del x minus f of x divided by del x। বুঝতে পারলাম? এবং এই যে tan θ 1 এটাই হচ্ছে কি স্পর্শকটার, নতুন যেটা স্পর্শক টেনেছিলাম অর্থাৎ p বিন্দুর যে স্পর্শকটা তার ঢাল tan θ 1 কে প্রকাশ করে না। একই ভাবে যখন পূর্ববর্তী প্রসেসের মধ্যে দিয়ে যখন আমরা রেট অফ চেঞ্জ বের করছিলাম, তখন কি দিতে পেয়েছি, del x tends to 0 del y by del x is equal to কি লিমিট del x tends to 0 f of x plus del x, যেটা আগের লাইনটা। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা একটা কথায় উপনীত হতে পারি, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ তার মানে পরিবর্তনের হার, এবং কোন একটা বিন্দুতে কোন একটা সরলরেখার যদি অন্তরজ বের করা হয়, সেটাকে আমরা চাইলে কি করতে পারি, রেট অফ চেঞ্জ অর্থাৎ ওই সরলরেখার ঢাল হিসেবে আমরা ওটাকে কি করতে পারি, ডিনোট করতে পারি। তাই এখান থেকে আমরা যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে, আমি যে লিমিট del x টেন্ডস টু 0 del y by del x এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, লিমিট del x টেন্ডস টু 0 del y by del x কে আমরা dy by dx আকারে লিখতে পারি। তাহলে শেষ পর্যন্ত আমার কাছে যে লাইনটা আসে সেটা হচ্ছে dy by dx is equal to লিমিট del x tends to 0 f of x plus del x minus f of x divided by del x। এবং এই যে dy by dx এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অন্তরজ, অর্থাৎ যে লিমিট del x tends to 0 f of x plus del x minus f of x divided by del x, এখান থেকে যে লিমিটের যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অন্তরজ। তার মানে কাঙ্ক্ষিত ওই যে অন্তরীকরণ প্রসেসের মধ্যে দিয়ে আমরা আসছি, সেই অন্তরীকরণ প্রসেসের আনসার, যেটা আউটপুট বলছিলাম। বুঝতে পারলাম? তার মানে আমরা এই যে এত কথা বললাম, এত কথা সারমর্ম অর্থাৎ সার কথাটা কি, সার কথাটা হচ্ছে এরকম যে আমরা y = f of x বক্ররেখার x, y বিন্দুতে যদি অন্তরজ বের করি, সেই অন্তরজকে আমরা dy by dx অথবা f prime x দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে? যে f prime x দ্বারা আসলে স্পর্শকের ঢাল নির্দেশ করা হয়, কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছিলাম, স্পর্শকের ঢাল বোঝানো হয়, অথবা একই সাথে সেটাকে পরিবর্তনের হার দ্বারাও প্রকাশ করা হয়। এবং এখানে খেয়াল করো dy by dx কেন লিখেছি, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ddx of f of x লেখা হচ্ছে। খেয়াল করো আমরা y = f of x বলেছিলাম না, তাহলে f of x এর জায়গায় কি আমরা y দ্বারা রিপ্লেস করতে পারি, এই জায়গায় এই জন্য dy by dx লিখলাম। তাহলে যেটা dy by dx, যেটা আমি একটু আগে ইলাবোরেট করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, সেটা কি লিখেছিলাম, dy by dx সমান আমরা কি লিখেছিলাম বলতো, f of x plus del x minus f of x divided by del x। এখানে del x মানে কি ছিল, del x মানে হচ্ছে x এর ক্ষুদ্র পরিবর্তন। ঠিক আছে? তাহলে এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না, dy by dx সমান f of x plus h, সরি এই জায়গাটা লিমিট লিখতে ভুলে গিয়েছি, লিমিট del x tends to 0। তাহলে একইভাবে এখানে লিখতে হবে লিমিট, আচ্ছা খেয়াল করো, এখন হচ্ছে del x এর জায়গায় যদি আমরা যদি অন্য কোনো কিছু দ্বারা রিপ্লেস করি, কিরকম দেখো, এই যে আমরা del x এর জায়গায় h দ্বারা রিপ্লেস করলাম, তাহলে ফাংশনটা কি রকম আসে, del x এর জায়গায় যদি h দ্বারা রিপ্লেস করি, লিমিটের জায়গায় কি হবে, del x tends to 0 ছিল, সো h tends to 0, আর f of x plus h minus f of x divided by del x এর জায়গায় h। এটা আর এই লাইনটা দুটো আসলে সিমিলার। ঠিক আছে? এই দুটো লাইন সিমিলার। তাহলে আমরা অন্তরজ অর্থাৎ ডেরিভেটিভ, এখান থেকে এই যে ডেরিভেটিভ নিয়ে এত আলোচনা করলাম, এখান থেকে আমরা কি পেলাম শেষ পর্যন্ত, সেই সারমর্ম যেটা পেলাম সেটা হচ্ছে, কোন একটা পয়েন্টে যদি আমরা অন্তরজ বের করি, তাহলে অন্তরজ দ্বারা কি বোঝায়, অন্তরজ দ্বারা বোঝানো হয় ওই বিন্দুতে, ওই যে পয়েন্টে আমরা অন্তরজ বের করছি ওই বিন্দুতে আসলে স্পর্শকের ঢাল বোঝানো হয়, অথবা ওই পয়েন্টে x এর রেসপেক্টে y অর্থাৎ f of x ফাংশনের পরিবর্তনের হারটাকে প্রকাশ করে। সেটাই হচ্ছে আসলে তার আমাদের
অন্তরজ। তাহলে এখন বলো, তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে এটা যদি অন্তরজ হয় তাহলে অন্তরীকরণটা কি? তাহলে আমরা আবার রিপিট করছি, অন্তরীকরণ কি ছিল? অন্তরীকরণ হচ্ছে অন্তরজ বের করার জন্য যে প্রসেসটার মধ্য দিয়ে আমরা এগিয়েছি, অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে আমরা লিমিটের প্রবলেমটা সলভ করেছি অথবা এই যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমটা সলভ করেছি, সেটাই ছিল আমাদের অন্তরীকরণ। এবং অন্তরীকরণের প্রসেসের মধ্যে দিয়ে আগাতে আগাতে শেষ পর্যন্ত যে রেজাল্টেন্টটা আমাদের কাছে আসলো, সেই রেজাল্টেন্টটাই হলো কি আমাদের অন্তরজ কিংবা ডেরিভেটিভ। বুঝতে পারলাম? একটু তাহলে যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা আবার একটু হালকা রিপিট করি সেটা। তাহলে আমরা অন্তরজ বের করার জন্য প্রথমে কি করেছিলাম? আমরা কি করেছিলাম? একটা ফাংশন নিয়েছিলাম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। সেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ফাংশন নেওয়ার পর তার উপর একটা ফিক্স পয়েন্ট পি কে ধরে নিয়েছিলাম এবং পি পয়েন্ট থেকে ডেল এক্স এক্সিস বরাবর ডেল এক্স দূরত্বে এবং ওয়াই এক্সিস বরাবর ডেল ওয়াই দূরত্বে একটা কিউ বিন্দু ধরেছিলাম এবং পি কিউ সরলরেখার ঢাল বের করলে শেষ পর্যন্ত ঢালটা কি চলে আসলো? f of x plus del x minus f of x divided by del x এর সমান আসলো। এবং আমরা ওখান থেকে বলতে পেরেছিলাম ওই যে ঢালটা আমরা বের করলাম সেই ঢালটা আসলে পরিবর্তনের হারের সমান, ঠিক আছে? এবং তাহলে তোমরা একটু যদি দেখো সেটা কি দেখতে পাচ্ছি, ওই কিউ এই যে পরিবর্তনের হার বের করার জন্য আমরা কি করেছিলাম? কিউ বিন্দুটাকে ধরে নিয়েছিলাম বি বিন্দুর খুব কাছাকাছি চলে আসছে। যদি কাছাকাছি আসতে থাকলে একসময় আমরা কি দেখেছিলাম, যদি কিউ বিন্দু পি বিন্দুর খুব কাছাকাছি হয়, অর্থাৎ তখন আমার যে ডেল এক্স ছিল, এই যে ফাংশন পি বিন্দু ছিল এটা আর কিউ বিন্দু ছিল এটা, এবং আমরা দেখেছিলাম কি এই ডেল এক্স এটা ছিল কি তাদের হরাইজন্টাল ডিসটেন্স। যদি কিউ বিন্দুটা পি বিন্দুর দিকে ধাবিত হতে থাকে একসময় ডেল এক্স এর মানটা জিরোর দিকে ধাবিত হবে না? দেখতে পাচ্ছি জিরোর দিকে ধাবিত হচ্ছে। তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারি, কিউ টেন্ডস টু পি এর জন্য আমার ডেল এক্স টেন্ডস টু জিরো হবে। এই জায়গা থেকে আমরা পি বিন্দুতে যদি অন্তরজের মান লিমিটের সাহায্যে যদি সংজ্ঞায়িত করি, তাহলে সংজ্ঞায়িত করলে আমরা কি চলে আসে, যেটা চলে আসে সেটা হচ্ছে কি এফ প্রাইম এক্স সমান অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স, যেটা দেখেছিলাম ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা কি বলেছিলাম, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরোর জন্য ডেল এক্স ডেল ওয়াই বাই ডেল এক্স লিখেছিলাম না? মনে পড়ে? ঠিক আছে, এটা লিখেছিলাম না? এটা সমান তাহলে কি চলে আসে, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। এটাই ছিল কি আমাদের সেই অন্তরজের মান অর্থাৎ ডেরিভেটিভ। ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। আশা করি অন্তরজ এবং অন্তরীকরণ এই দুটো নিয়ে কারো কখনো কনফিউশন সৃষ্টি হবে না। এবং আমরা যে এই যে আজকের লেকচারটা পরবর্তী যে তোমরা টপিকগুলো অর্থাৎ যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই চ্যাপ্টারটা আশা করি পরবর্তী চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে একটা বিল্ড আপ হিসেবে কাজ করবে যে আমরা অন্তরীকরণটা কি আসলে আর এবং অন্তরজ ব্যাপারটা কি। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।